আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে ব্লিচ অ্যানিমে সবথেকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার কে, তোমাদের মাথায় হয়তো অনেক ক্যারেক্টারের নাম আসতে পারে, যেরকম আইজেন, ইয়ামামোতো, ইচিগো, আরো অনেক ক্যারেক্টারের নাম আসতে পারে। তবে সত্যি কথা বলতে ব্লিচ অ্যানিমে সবথেকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার হচ্ছে সোল কিং। আমরা ব্লিচ অ্যানিমের সোল কিং সম্পর্কে এইটুকুই জানি যে সোল কিং একটা প্রাইমর্ডিয়াল বিং, যে কিনা ব্লিচ অ্যানিমের ওয়ার্ল্ড স্ট্রাকচার ফর্ম হওয়ার আগে থেকে এক্সিস্ট করতো। কিন্তু কেন তাকে সিল করে ফেলা হয়েছে, কেন তার বডি থেকে তার হাত পা আলাদা করে ফেলা হয়েছে, যে এইসবের কারণে আমরা এখন পর্যন্ত জানি না। তবে ব্লিচের লাইট নোভেল ক্যান ফিয়ার ইউর ওন ওয়ার্ল্ডে সোল কিং এর পাশাপাশি অন্যান্য ক্যারেক্টারদের সম্পর্কেও অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। তো ব্লিচের লাইট নোভেলে সোল কিং এর ব্যাক স্টোরি নিয়ে আলোচনা করা হয়েছে, আর আজকের ভিডিওতে আমি সোল কিং এর ট্র্যাজিক আর ডার্ক পাস্ট নিয়ে আলোচনা করব। আমি এখানে কেন ডার্ক আর ট্র্যাজিক ওয়ার্ডটা ইউজ করছি সেটা তোমরা ভিডিও শেষে গেলেই বুঝতে পারবা। আমি আগেই বলছি যে সোল কিং হচ্ছে একটা প্রাইমর্ডিয়াল বিং, যে কিনা ব্লিচ ইউনিভার্সের ওয়ার্ল্ড স্ট্রাকচার ফর্ম হওয়ার আগে থেকে এক্সিস্ট করতো। সে ব্লিচের তিনটা ওয়ার্ল্ড, সোল সোসাইটি, হোয়েকো মুন্ডো আর হিউম্যান ওয়ার্ল্ড, এগুলা ব্যালেন্সকে মেনটেন করতো। তবে সোল কিং একটা গড লাইক বিং হইলেও সে নিজে কিন্তু কোনো রুলার বা শাসক না, এমনও না যে সে সবকিছু কন্ট্রোল করে। আর আমি আগেই বলছি যে সোল কিংকে রয়্যাল প্যালেস একটা জায়গায় সিল করে রাখা হয়েছে, যেখানে কিনা তার হাত পা তার মেইন বডি থেকে আলাদা করে রাখা। এটার পিছনে কারণ বুঝতে হলে তোমাদেরকে ব্লিচ অ্যানিমের অরিজিনাল সিনের কনসেপ্ট বুঝতে হবে। সো অনেক আগে যখন কিনা ব্লিচ ইউনিভার্সে এই তিনটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করতো না, তখন ব্লিচ ইউনিভার্সে শুধু একটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করতো, যেটাকে কিনা প্রাইমর্ডিয়াল ওয়ার্ল্ড বলা হয়। সো ওই ওয়ার্ল্ডে শিনিগামি, হলো, কুইন্সি আর হিউম্যানরা একসাথে থাকতো। জাস্ট ভাবো যে একটা ওয়ার্ল্ড যেখানে কিনা মানুষ আর হলরা একই জায়গায়, আর তোমরা জানোই যে হলরা ইউজুয়ালি মানুষদেরকে খেয়ে ফেলে। সো বুঝতেই পারতেছো যে কতটা ভয়ানক অবস্থা ছিল তখন। সো ওই সময় একজন গড লাইক বিং ছিল, যার নাম কিনা অ্যাডনিয়াস, যাকে কিনা আমরা এখন সোল কিং হিসেবে চিনি। বেসিক্যালি সে ওই সময় সবচেয়ে ওভার পাওয়ার্ড একজন বিং ছিল। বেসিক্যালি তার অ্যাবিলিটিসগুলো ছিল অনেক ভয়ানক। তার কাছে ছিল দি অলমাইটি, হ্যাঁ, ইউহাভার দি অলমাইটি অ্যাবিলিটি, যে অ্যাবিলিটির মাধ্যমে কিনা ইউহাভা ফিউচার দেখতে পাইতো, কন্ট্রোল করতে পারতো। আর এই অ্যাবিলিটি সোল কিংয়ের কাছেও ছিল, বাট ওইটা আরও ভয়ানক লেভেলের পাওয়ারফুল। যাই হোক, সো তখন বেসিক্যালি ওই প্রাইমোরিয়াল ওয়ার্ল্ডের অবস্থা ছিল অনেক খারাপ, লাইক অনেক কেওস আর অনেক ঝামেলা, কারণ বুঝতে পারতেছো যে হলরা আর মানুষরা একই জায়গায়। সো অ্যাডনিয়াস ওরফে সোল কিং ওয়ার্ল্ডে পিস মেনটেন করার জন্য সে তার পাওয়ার ইউজ করে প্রাইমোরিয়াল ওয়ার্ল্ডকে 3 ভাগে ভাগ করে, যেগুলো কিনা হচ্ছে আমাদের চেনা পরিচিত সোল সোসাইটি, হোয়েকো মুন্ডো আর হিউম্যান ওয়ার্ল্ড। সো এটা দেখে তখনকার সময় 5 নোবেল হাউসের অ্যানসেস্টররা ভয় পেয়ে যায়, কারণ সত্যি কথা বলতে সোল কিং ওই সময় অনেক বেশি পাওয়ারফুল ছিল। তো ওই সময় 5 নোবেল হাউসের অ্যানসেস্টররা ভাবে যে সোল কিংকে যদি এভাবে ছেড়ে রাখা হয় বা এভাবে যদি নর্মালি চলতে থাকে সব কিছু, তাহলে তারা হয়তো সোল কিংকে তাদের আন্ডারে কখনো কাজ করাতে পারবে না, তাদের জন্য অনেক সমস্যা হবে। তাই তারা ডিসিশনে আসে যে সোল কিংকে তারা সিল করবে, আর সবশেষে তারা প্ল্যানিং করে সোল কিংকে বা অ্যাডেনিয়াসকে ক্যাপচার করে তাকে সিল করে দেয়। রয়্যাল ফ্যামিলির অ্যানসেস্টররা ভয় পেয়েছিল যে সোল কিং যদি তার পাওয়ারের মাধ্যমে সিলটা ভেঙে বের হয়ে যায়, তাই তারা সবচেয়ে ভয়ানক একটা ডিসিশন নেয়। তারা লিটারেলি সোল কিং এর বডি থেকে তার হাতগুলোকে আলাদা করে ফেলে। সোল কিং এর ডান হাতকে বলা হয় স্ট্যাগনেশন সাইড আর বাম হাতকে বলা হয় প্রোগ্রেশন সাইড, আর এই দুটাকেই তারা তার বডি থেকে আলাদা করে ফেলে। কিন্তু শুধু এখানেই তারা থেমে থাকে না, তারা লিটারেলি সোল কিং এর ইন্টারনাল অর্গান যেরকম হার্ট, কিডনি, লিভার এগুলোকে আলাদা করে ফেলে। আর এইভাবেই রয়্যাল ফ্যামিলি নিজেদের ভালোর জন্য আর ওয়ার্ল্ডের ব্যালেন্স মেনটেন করার জন্য সোল কিংকে ইউজ করে। যাই হোক, সোল কিংকে সিল করে ফেলার পরে সোল সোসাইটিতে গোতে 13 ফর্ম হয়, আর সোল কিংয়ের সিল হওয়া ফর্মকে রয়্যাল প্যালেসে রাখা হয়, আর তাকে গার্ড দেওয়ার জন্য স্কোয়াড 0কে অ্যাসাইন করা হয়। বাই দ্য ওয়ে, মনে আছে আমি যে বলছিলাম যে রয়্যাল ফ্যামিলিরা সোল কিংকে সিল করে তার বডি পার্টসগুলোকে আলাদা করে রাখছে। সো পরে গিয়ে এই সোল কিংয়ের ফ্র্যাগমেন্টগুলো কয়েকজন মানুষের ভিতরে চলে আসে, আর সোল কিংয়ের বাম হাত পরে গিয়ে পার্নিরা বা স্টার্নিটার সি নামে পরিচয় করা হয়, যে কিনা ছিল 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ারারকে ইউহাভার এলিট গার্ড। আর ডান হাত হচ্ছে মিমিহাগি, যে কিনা একজন স্পিরিচুয়াল এন্টিটি, যাকে কিনা রুকনগায় মানুষরা পূজা করত। আর সোল কিংয়ের হার্ট বেসিক্যালি 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ারারকে দেখানো জেরার্ড ভেলক্রাই। যাই হোক, অনেক কাহিনীর পরে ব্লিচের 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ারারকে ইউহাভা সোল কিংকে স্ট্যাপ করে মেরে ফেলে। সো সোল কিংয়ের মরার সাথে সাথে 3টা ওয়ার্ল্ডের ব্যালেন্স ভাঙা শুরু করে। সো এই পরিস্থিতিতে সোল সোসাইটির একজন ক্যাপ্টেন উকিটাকে সে ডিসিশন নেয় যে যেহেতু তার কাছে মিমিহাগির পাওয়ার ছিল, তাই সে সোল কিংয়ের জায়গায় বসে যাবে। এরপরে আইজান আর ইচিগো মিলে অনেক কাহিনীর পর ইউহাভাকে ডিফিট করে, আর সব কিছুর এন্ড হয়ে যায়। সোল সোসাইটি আস্তে আস্তে তার নিজের আগের নর্মাল ফর্মে আসা শুরু করে, বাট উকিটাকে এখন নিউ সোল কিং, সে সোল কিংয়ের জায়গায় আছে আর ওয়ার্ল্ডের ব্যালেন্স মেনটেন করতেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে সোল কিংয়ের বিষয়টা পুরোপুরি ভালোভাবে বুঝে দিতে পারছি।